ফলাফলের মধ্যে প্রথমে, এটা তো ডাইরেক্ট ফলাফলের মধ্যে পড়ে না, সমকালীন পড়ে। প্রথমে আমাদের দেশে একটা কি প্রতিষ্ঠান গঠিত হয়েছে, এবং সেই প্রতিষ্ঠানের নাম মোটামুটি আমরা সবাই জানি, তমুদ্দিন মজলিস। তমুদ্দুন হবে, দীর্ঘিকার নয়। সর্বপ্রথম যে আমাদের প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কি তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস গঠিত হয়েছে কিন্তু 1947 সালে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে, অষ্টম মাসে, অর্থাৎ 47 সালে শেষ দিকের ঘটনা, সেপ্টেম্বরের 1 তারিখে, 1 সেপ্টেম্বর। তাহলে আমাদের দেশে মূলত ভাষা আন্দোলনটা শুরু হয়েছে কি 1 সেপ্টেম্বর 1947 সালে, তমুদ্দুন মজলিস। কবে এটা 41 না 42 না কততে যেন একবার এসেছে, তারিখ ধরে এসেছে 47 সাল, আমরা সবাই জানি 47 সালে এটা গঠিত, কিন্তু তারিখ ধরে আসলে সমস্যা হয়ে যায়। এখন চলে আগস্ট মাস, এটা সেপ্টেম্বর মাসে গঠিত হয়েছে, 1 সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দুন মজলিস। আর তমুদ্দুন মজলিস গঠিত হওয়ার পরে তো শিক্ষিত শ্রেণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে এটা গঠিত হয়েছে। যেহেতু শিক্ষিত শ্রেণীর, তাই তারা আর আন্দোলনে নাই, তারা একটা বই বের করেছে, একটা পুস্তিকা, ছোট বই। ছোট বই হলে সেটাকে আমরা বলি পুস্তিকা। মাঝে মাঝে পরীক্ষা আসে, এই পুস্তিকাটার নাম কি, ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করে। সেই পুস্তিকাটার নাম ছিল হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তারা যে পুস্তিকাটা করেছিল, সেই পুস্তিকাটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই নামে। তাদের সেই পুস্তিকাটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই নামে একটা কোশ্চেন দেওয়া। এবার এই পুস্তিকাটায় তমুদ্দিন মজলিসের এই ততে তিনজন, মানে তিনজন এই পুস্তিকাটা লেখালেখি করছে। এটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার নাম হচ্ছে আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম। এই আবুল কাশেম এটার মধ্যে লিখছিল। আর একটা আবুল আছে, দুইজনে আবুল, আমাদের দেশে বিখ্যাত রাজনীতিবিদ প্লাস হচ্ছে লেখক, আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ এটার মধ্যে একটা কি প্রবন্ধ লিখেছিল। আবুল মনসুর আহমেদের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, তার আয়না, তারপর হচ্ছে গালিবারের সফরনামা, তার আব্বে খুদা। আবুল মনসুর আহমেদের বিখ্যাত বিখ্যাত গ্রন্থ আপনারা সবাই শুনেছেন। আর 3 নম্বরেও এখানে আরেকজন লেখালেখি করছিল, নজরুলের বন্ধু, কবি নজরুলের বন্ধু, ডক্টর কাজী মোতাহার হোসেন। ডক্টর কাজী মোতাহার হোসেন কবি নজরুলের বন্ধু ছিলেন। এই কবি নজরুলের বন্ধুর একটা কাজিন ছিল ফজিলাতুন্নেসা। নজরুল এই মোতাহার হোসেনের সাথে ঘুরতে গিয়ে ফজিলাতুন্নেসার প্রেমে পড়ে গেছিলেন। এই হচ্ছে তিনজন। তাহলে এই তিনজনের নাম আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা কত সালে, এটা হচ্ছে 1947 সালে। তমুদ্দুন মজলিসে কয়জন লেখক লিখেছেন, তিনজন। আর তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। এটা জ্ঞানী লোকদের প্রতিষ্ঠান, তাই এরা রাস্তায় আন্দোলনে যান নাই, এরা মূলত লেখালেখিতে ছিলেন। এই আবুল কাশেম হচ্ছে তমুদ্দুন মজলিসের প্রথম প্রতিষ্ঠাতা। এরাই ভাষা আন্দোলন শুরু করে। পরে এদের দাবিতেই বা এদের ইন্ধনে বলতে পারেন, বা এদের বুদ্ধিতেই সর্বপ্রথম, এদের বুদ্ধিতেই সর্বপ্রথম কিন্তু উদ্যোগ নেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে প্রথম যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সেটা কিন্তু আপনার 1947 সালের ঘটনা। তাহলে এদের উদ্যোগে বা এদের সহযোগিতা, এদের বুদ্ধিতে সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। আর এবার বুঝতেই পারছেন, যেহেতু তারা গঠন করছে, তাই এটার যে আহ্বায়ক হবে, নেতা হবে, এই নেতা নিশ্চয়ই অধ্যাপক হবে, কারণ সব অধ্যাপকরা মিলিত। এই নেতার নাম ছিল অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। প্রথম প্রথম যে রাষ্ট্রক ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওটার নেতার নাম ছিল অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। এটা অধ্যাপকদের প্রতিষ্ঠান ছিল প্রথমে, পরে ধীরে ধীরে সেটার মধ্যে ছাত্ররা প্রবেশ করেছে। তাহলে ভাষা আন্দোলনটা আগে শুরু করেছে কারা? ভাষা আন্দোলন আগে শুরু করেছে বুদ্ধিজীবী শ্রেণী না ছাত্র শ্রেণী? তাহলে বলতে হবে আগে আগে শুরু করেছে কিন্তু বুদ্ধিজীবী শ্রেণী দেখা যায়। সেটা হচ্ছে, সেখানে দেখা যায় যে অধ্যাপক আবুল কাশেম, আবুল মনসুর আহমেদ বিখ্যাত সাহিত্যিক, ডক্টর কাজী মোতাহার হোসেন বিখ্যাত অধ্যাপক ছিলেন। এরপর প্রথম যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সেটা অধ্যাপক ছিল অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। তাহলে প্রথম বুদ্ধিজীবী শ্রেণী শুরু করছে। এরপরে 48 সালে উত্তাল, 47 শুরু হয়ে গেছে, 48 অবদান সব ছাত্রদের। আমরা 47 অবদানগুলো দেখা যায় একটু বুদ্ধিজীবীদের অবদান বেশি, সেপ্টেম্বরের দিকে তার আন্দোলনটা শুরু করছে। 48 সালে জানুয়ারিতে এসে আন্দোলন চলে গেছে ছাত্রদের দিকে, ছাত্ররা সচেতন হয়ে গেছে। এই অধ্যাপকদের দেখা দেখি অধ্যাপকরা তাদেরকে কনভিন্স করতে পেরেছে। তাই 48 সালের ঘটনাগুলো আমরা আবার দেখতে পারি সব হচ্ছে ছাত্রদের ঘটনা, মোটামুটি সবই ছাত্রদের ঘটনা। তাহলে 47 সালে আমাদের ঘটনা শেষ। তো বলেন তো দেখি, মোট রাষ্ট্র কয়টি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কয়টি? গুড। মোট রাষ্ট্র হচ্ছে চারটি, চারটি রাষ্ট্র হয়েছে। প্রথম রাষ্ট্রটা কত সালে বলেন তো? প্রথম রাষ্ট্রটা কত সালে? 47 সালে। গুড। প্রথম রাষ্ট্র 47, প্রথম রাষ্ট্রভাষা 1 তারিখে, 47 সালে 1 তারিখে। কোন মাসের 1 তারিখে? সেপ্টেম্বর। আচ্ছা, আমরা অনেক দূর থেকে নেটে কাজ করি, তো নেটে তো জানেন মাঝে মাঝে একটু ভয় যে ঝামেলা হয়। নেট তো ভাইয়া, নেট হওয়ার কারণে একটু সেই অবদানটা 48 সালে এসেছে। 48 সালে এসে সেটা কিন্তু ছাত্রদের মধ্যে তুমুল আন্দোলন শুরু হয়েছে। 48 সালে শুরুতেই শুরু হয়েছে জানুয়ারিতে। যেমন ধরেন জানুয়ারি 4 তারিখে হরতাল শুরু হয়েছে। তো আমরা জানুয়ারি 4 তারিখে প্রথম হরতাল লিখেছি, প্রথম হরতাল জানুয়ারি 4 তারিখে। তাহলে জানুয়ারি 4 তারিখে হরতাল হলে এটা আঙুলি মনে রাখার দরকার নাই, জানুয়ারি 4 তারিখে প্রথম হরতাল ছাত্ররা ডাকলো। ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা, সেই ঘটনাটা একটু আমাদের মনে রাখা উচিত। আমরা মোটামুটি জানি ফেব্রুয়ারি মাসে ঘটনাটা সবাই। ফেব্রুয়ারি মাসে যে ঘটনাটা ঘটেছে 48 সালে, এটা হচ্ছে যে গণপরিষদ আছে, গণপরিষদের অধিবেশনে। এটা ফেব্রুয়ারি মাসে, তখন 48 সালে গণপরিষদের অধিবেশন চলছিল। আমার মনে হয় অনেকে কমেন্টসে অ্যান্সারও দিয়ে দিয়েছে। হ্যাঁ, গুড 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 গুড, থ্যাংক ইউ। এটা মনে হয় 25শে ফেব্রুয়ারি হবে, 23 ফেব্রুয়ারি না, 25শে ফেব্রুয়ারি হওয়ার কথা। গণপরিষদের অধিবেশনে যে ধীরেন্দ্রনাথ দত্ত ছিল, তার দলের নাম ছিল কংগ্রেস। তার দল কিন্তু মুসলিম লীগ না, কারণ বুঝতেই পারছেন তার দল মুসলিম লীগ হওয়ার কথা না। তার দলের নাম ছিল কংগ্রেস। তিনি কুমিল্লা থেকে নির্বাচিত এমপি ছিলেন। এই ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসে 48 সালেই ফেব্রুয়ারি মাসে গণপরিষদে দুটা ভাষা, তিনি দুটা দাবি তুলেছিলেন। যে উর্দু যেহেতু পাকিস্তানিরা ভালোবাসে, তো উর্দু থাক, পাশাপাশি বাংলাও থাক। তাহলে পার্লামেন্টের ভাষা বা গণপরিষদের ভাষা হবে কি? দুইটা, উর্দু হবে, বাংলাও হবে। তিনি এইটা তিনি কিন্তু তিনি এই দাবিটা তুলেছিলেন, উর্দু হবে, বাংলা হবে। এখন কি সাউন্ড বেশি প্রবলেম? সাউন্ড কি খুব বেশি প্রবলেম? না। আচ্ছা, কেউ কেউ বলছেন না, কেউ কেউ বলছেন জি। যাদের প্রবলেম তাদের ওখানেও নেট প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে দেখেন যে 48 সালে ঘটনাটা আমরা বলছিলাম, তাহলে বলেন তো দেখি, ধীরেন্দ্রনাথ দত্ত 48 সালের কোন মাসে এই দাবিটা তুলেছিলেন? 48 সালের কোন মাসে? ফেব্রুয়ারি মাসে ধীরেন্দ্রনাথ দত্ত এই দাবিটা তুলেছিলেন। জানুয়ারি মাসে একটা হরতাল হয়েছে, ফেব্রুয়ারি মাসের 25 তারিখে, আমার মনে পড়ে 25 তারিখে তিনি এই গণপরিষদের দাবিটা উত্থাপন করেছেন।
কিন্তু দেখেন তিনি ছিলেন হিন্দু মানুষ, আবার তিনি ছিলেন কংগ্রেসের, অর্থাৎ তিনি মুসলিম লীগের কেউ না। আর গণপরিষদ আপনারা বুঝতেই পারছেন, গণপরিষদে যাদের আধিপত্য হচ্ছে মুসলিম লীগের, তাহলে মুসলিম লীগ নিশ্চয়ই সেটা শুনে নাই, তখন তারই দাবি কিন্তু কি হয়েছে, প্রত্যাখ্যান হয়েছে। তারই দাবি কিন্তু গেছে দাবিটা। তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস দেখলাম। এরপর হচ্ছে 48 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস, সেই মাসের নাম হচ্ছে মার্চ মাস। গুরুত্বপূর্ণ 48 সালের মার্চ মাসটা। যত ঘটনা আছে বেশিরভাগ ঘটনা এখানেই ঘটেছে। যেমন ধরেন প্রথমে দেখলাম আমরা মার্চের 2 তারিখে, মার্চের 2 তারিখে আরেকটা রাসব হয়েছে। রাসব মানে তো বুঝতেই পারছেন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে এটা আবার কিন্তু সর্বদলীয়, এটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। মানে প্রথমে সর্বদলীয় কথাটা থাকবে, এরপর থাকবে রাসব বা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে পুরোটা দাঁড়াইলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 2 নম্বরটা ঘটিত হয়েছে 48 সালের মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখের পরে আমরা দেখতে পাই 48 সালের মার্চের 11 তারিখের ঘটনা, যেদিন 69 জন অ্যারেস্ট হয়েছে বঙ্গবন্ধু সহ, 69 জন গ্রেপ্তার। এই যে আমরা পেয়েছি 11 মার্চটাই কিন্তু আমাদের কি ছিল, পরে ভাষা দিবস ছিল, রাষ্ট্রভাষা দিবস ছিল। 69 জন গ্রেপ্তার হয়েছে বঙ্গবন্ধু সহ, বঙ্গবন্ধু, ওলি আহাদ, তারপর হচ্ছে আপনার কাজী গোলাম মাহবুব, শওকত আলী, এরা সবাই 69 জন গ্রেপ্তার হয়েছে 48 সালে 11 মার্চ। এখন 48 সাল তারা এখন তো মার্চ মাসে উত্তাল হয়ে গেল। তারপরে এই মার্চ মাসে জিন্না ভেবেছিল এই সমস্যার সমাধান একমাত্র জিন্না দ্বারাই সম্ভব, কারণ জিন্নাকে সবাই মানে। তখন জিন্না ভাবলো যে আমি বাংলাদেশ সফর করবো। এরপর তিনি বাংলাদেশে সফর করলেন কি 21 মার্চ, এবং 21 মার্চ সেটা সফর করলেন তিনি রেসকোর্স ময়দানে। আপনারা সবাই জানেন রেসকোর্স ময়দানে তিনি যে বক্তব্য দিয়েছেন, কেউই তার কথা মানলো না। এরপর আবার সে পাড়ার মতো মার্চের আবার 24 তারিখ কার্জন হলে কিন্তু আবার সে একই ঘোষণা দিল যে উর্দুই হবে 48 সালে 11 মার্চ, 48 সালে 21 মার্চ, 48 সালে 24 মার্চ। এরপর আমরা যে সালে মারা গেছে, এরপর আমরা 48 সালের পর রাষ্ট্রভাষা সংক্রান্ত জিন্নাকে আর কোথাও আমরা কি পাবো না। জিন্না 48 সালে মরে গেছে গা, জিন্নাকে পাওয়ার আর কি নাই, সুযোগ নাই। তাহলে এখানে আমি আপনাদের কাছে কিছু বিষয় এখন জেনে নিব। প্রশ্ন করে নেবেন বক্তব্যটা কত তারিখ, 48 সালে কত মার্চ, জিন্নার রেসকোর্স ময়দানে ঘোষণা 48। এরপর আমি ফেব্রুয়ারি মাসে ঘটনা চলে যাবো। তাহলে মোটামুটি আমাদের ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ সালগুলো শেষ। 1947 শেষ, 48 শেষ, 49 50 আহামরি গুরুত্বপূর্ণ নয়, আমরা ইতিমধ্যে পড়ছি। 49 50 51 গুরুত্বপূর্ণ নয়, আমরা 52 সালটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা পড়ছিলাম। এখন 52 সালটা আমরা 52 সালের বলেন তো দেখি, জানুয়ারি কয় তারিখ খাজা নাজিম উস্কানি দিয়েছে? খাজা নাজিম উস্কানি দিয়েছে জানুয়ারি কয় তারিখ? 26 তারিখ। তার এই উস্কানির ফলে আবার সর্বদলীয় রাসব গঠিত হয়েছে কত তারিখ? সর্বদলীয় রাসব গঠিত হয়েছে কত সালে? সর্বদলীয় কেন্দ্রীয় রাসব, গুড, 31 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাসব, সর্বদলীয় কেন্দ্রীয় রাসব। ঠিক আছে, এবার আমরা জানুয়ারি মাসে ঘটনা কিন্তু আমাদের শেষ। আমরা এবার চলে যাবো সবচাইতে অগ্নি স্ফুলিঙ্গের ঘটনা, ফেব্রুয়ারি মাস। আমরা এবার চলে আসলাম সবচাইতে 52 সালের ফেব্রুয়ারি মাস, সবচাইতে আলোচিত মাসগুলো আমরা চলে আসলাম। সর্বপ্রথম এই ফেব্রুয়ারি মাসে 16 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কিন্তু তারা অ্যারেস্ট করে ফেলেছে অনেক আগে থেকে। 16 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন তাদেরকে কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরাই নিয়ে গেছে ফরিদপুর কারাগারে। আর এই ফরিদপুর কারাগারে বঙ্গবন্ধু আর মহিউদ্দিন কি শুরু করেছেন? অনশন। নেতারে বাইরে রাখবে না, বঙ্গবন্ধুর বাইরে রাখলে যেহেতু সে অর্গানাইজ করে, তাই তাকে জেলে ঢুকাই দিয়েছে। 48 সাল থেকে সে টানা জেলে, কিন্তু 48 সাল থেকে 52 সাল টানা 3 বছর সে জেলেছে। এর মধ্যে সে আগে ছিল কেন্দ্রীয় কারাগারে, তখন এই কেন্দ্রীয় ঢাকা কারাগার থেকে সে যাতে আন্দোলন করতে না পারে, ফেব্রুয়ারি শুরুতেই ও ঢাকা কারাগারে থাকা অবস্থায় মাঝে মাঝে অসুস্থ হসপিটালে যাইতো, তখন সে নেতাকর্মীদের পরামর্শ দিত। এই জন্য তাকে ঢাকা থেকে কিন্তু ফেব্রুয়ারিতে তাকে নিয়ে যায় ফরিদপুরে। তখন বঙ্গবন্ধু আর এমতে হচ্ছে মহিউদ্দিন, তার একটা বন্ধু, এই দুজনে মিলে অনশন শুরু করেন 16 ফেব্রুয়ারি এটা আমরা সবাই জানি। 16 ফেব্রুয়ারি পরে আমরা দেখতে পাবো 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি যেহেতু 21 ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা আছে, দেখেন ফেব্রুয়ারি 21 তারিখে কর্মসূচি হবে, এটা কিন্তু আগেই ঘোষণা। তাই 20 ফেব্রুয়ারি তারা কি জারি করেছে? 144 তারা জারি করেছে 20 ফেব্রুয়ারি সন্ধ্যায়, যাতে 21 ফেব্রুয়ারি প্রোগ্রামটা করতে না পারে। এখন 21 ফেব্রুয়ারি যে তারা সবাই গ্যাদার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায়, তারা কিন্তু গ্যাদার যে হয়েছে, তারা সবাই কিন্তু এই কারফিউর মধ্যেই তিনজন তিনজন করে, দুইজন করে তারা কিন্তু হেঁটে চলে এসেছে কারফিউর মধ্যে। কিন্তু আমতলায় এসে প্রচুর জনগণ হয়ে গেছে। তো 21 ফেব্রুয়ারি সারাদিন কিন্তু 144 ধারা ছিল, এবং এটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে 8 ফাল্গুন। এই 8 ফাল্গুন 21 ফেব্রুয়ারি 144 ধারা জারি ছিল, এর মধ্যে সবাই একত্র হয়েছে। তারপর তারা একটা কণ্ঠ ভোট দিল, 11 জন ওখানে ছিল গুরুত্বপূর্ণ নেতা। এরা বললো এটা ভাঙা যাবে কি যাবে না। তখন এই কণ্ঠ ভোট দিল, কণ্ঠ ভোটের মধ্যে দেখা যায় মাত্র 3টা ভোট পড়েছে ভাঙার পক্ষে, আর নিরপেক্ষ আর ভাঙার বিপক্ষে, মানে 144 দ্বারা ভাঙবে কি ভাঙবে না এটার পক্ষে মাত্র 3টা ভোট পড়েছে, আর এর বিপক্ষে ভোট পড়েছে 8টা। তাহলে 144 দ্বারা ভাঙতে চায় না। তখন ওই যে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাসব ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওই রাসবের যে লোকটা ছিল আব্দুল মতিন, সে অনেক ইয়াং ছিল, জোয়ান ছিল। এই মতিন এক বিশাল ভূমিকা নিল, যদিও 3জন ভাঙার পক্ষে ছিল 44 দ্বারা, তারপরে এরা একটু ইয়াং ছিল বেশি, তেজি ছিল বেশি। এদের বিপক্ষে ভোট পড়ার পরও তারা কিন্তু লাস্ট পর্যন্ত বললো যে ভাঙবই, 54 দ্বারা ভাঙবই। এরপর যে সাধারণ ছাত্র ছিল, তারা সবাই বলেন কোনটার পক্ষে ছিল? যে 21 ফেব্রুয়ারি 44 দ্বারা ভাঙা হবে কি হবে না? সাধারণ ছাত্ররা কোনটার পক্ষে ছিল বলেন তো? হ্যাঁ, ভাঙবে। তাইলে দেখেন 3জন হচ্ছে পক্ষে ভাঙবে, সাধারণ ছাত্র ছিল 44 দ্বারা ভেঙে দিবে। এই জন্য লাস্ট পর্যন্ত কিন্তু যে বাকি 8জন ছিল, তারাও বললো যে ঠিক আছে, যেহেতু সমস্ত ছাত্ররা চায় ভাঙতে আর 3জন আমাদের নেতাকর্মীরা চায় ভাঙতে, সুতরাং ভাঙা হবে। তারাও কিন্তু একসময় ভাঙার পক্ষে চলে আসলো। তারা কিন্তু ভাঙার বিপক্ষে আর পরে থাকে নাই, মোটামুটি সময় ছিল, কিন্তু পরে তারা ভাঙার পক্ষে চলে আসলো। পরে তারা একটা টিম করে দিল যে 10 জন 10 জন করে ভাঙবে, মানে 10 জন 10 জন করে মিছিল নিয়ে বের হবে। এরপরে 10 জন 10 জন করে মিছিল নিয়ে বের হওয়া শুরু হলো। এবং আপনারা জানেন 21 ফেব্রুয়ারি গুলাগুলি চললো, পুরো ঘটনা আপনাদের জানা আছে। 21 ফেব্রুয়ারি 8ই ফাল্গুন ছিল, আর 21 ফেব্রুয়ারি শহীদ হয়েছিল কিন্তু 8জন। 21 ফেব্রুয়ারি শহীদ হয়েছিল 8জন। সর্বপ্রথম যে শহীদ, সেই শহীদের নাম ছিল হচ্ছে রফিক। সর্বপ্রথম শহীদ হয়েছিল রফিক। তাহলে 21 ফেব্রুয়ারি ঘটনা আমরা মোটামুটি সবাই জানলাম। তাহলে বলেন তো দেখি 21 ফেব্রুয়ারি কয়জন শহীদ হয়েছে? 21 ফেব্রুয়ারি কয়জন শহীদ হয়েছে? 8জন। হ্যাঁ, প্রথম শহীদের নাম কি বলেন তো? প্রথম শহীদের নাম রফিক। হ্যাঁ, হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে এই ঘটনা আমাদের মোটামুটি সব শেষ। 52 সাল, 1952 সাল। এবার আমি আপনাদের একটু তাল মিলাই বা
বলেন তো দেখি, জানুয়ারি মাসে 52 সালে জানুয়ারি মাসে উস্কানি দিয়েছে খাজা নাজিম, উর্দু হবে রাষ্ট্রভাষা। খাজা নাজিম কত তারিখে উস্কানি দিয়েছে? গুড, 26 তারিখ। এরপর সে তার উস্কানির ফলে রাসব গঠিত হয়েছে, সর্বদলীয় কেন্দ্রীয় রাসব, 31 তারিখ। গুড। ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু অনশনে, বঙ্গবন্ধু আর মহিউদ্দিন অনশনে গিয়েছেন ফেব্রুয়ারি কত তারিখ? 16 তারিখ। গুড। তারপর 144 ধারা জারি করেছে কত তারিখ বলেন তো? ফেব্রুয়ারির 20 তারিখ। সব মনে আছে আপনাদের। এরপর 144 ধারা ভাঙলো ফেব্রুয়ারি 21 তারিখ। শহীদ কয়জন বলেন তো? 8 ফাল্গুনের ঘটনা, শহীদ কয়জন? 8 জন। প্রথম শহীদের নাম কি? রফিক। হয়ে গেল। তাহলে দেখেন 21 তারিখে যেহেতু গুলি হইলো, 8 জন শহীদ হইলো, তাহলে 22 তারিখেও আবার সেটার বিরুদ্ধে মিছিল হইলো। 22 তারিখে আবার গুলি করলো, 22 তারিখে আবার গুলি করলো। 22 তারিখেও কিন্তু শহীদ হইলো শফিউর প্লাস অন্যান্য, নাম না জানা অন্যান্য। তাহলে ওভারঅল কিন্তু তারা গুলি চালাইলো 2 দিন। 21 তারিখেও তারা গুলি চালাইলো, 22 তারিখে গুলি চালাইলো। তাই আসে প্রথম শহীদ যদি রফিক হয়, তাহলে শেষ শহীদ কারা? তাহলে অ্যান্সার হবে কি? শফিউর। এটা একটু মনে রাখবেন। আবার এটাও আসে 22 তারিখে কে শহীদ হয়েছে, তাহলে অ্যান্সার হবে 22 তারিখে শহীদ হয়েছে কি? শফিউর। ঠিক আছে না? গুড। তারপর কিন্তু ঘটনা থেমে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আছি ফেব্রুয়ারি 30 তারিখ। 23 তারিখ কি ঘটলো? ফেব্রুয়ারি 23 তারিখে তখন যারা ছাত্রছাত্রী ছিল, তারা মনে করলো যারা শহীদ হয়েছে তাদের জন্য একটা শহীদ মিনার বানাতে হবে। তারা কিন্তু ফেব্রুয়ারি 23 তারিখে শহীদ মিনার বানালো। ওই শহীদ মিনার ছিল 10 ফুট উঁচু, 10 ফুট উঁচু আর 6 ফুট চওড়া। এদিকে ছিল হচ্ছে 10 ফুট, আর এদিকে ছিল হচ্ছে আপনার 6 ফুট চওড়া একটা শহীদ মিনার। তারা কিন্তু এক রাতের মধ্যে 23 ফেব্রুয়ারি তারা শহীদ মিনারটা বানায় ফেললো। 23 ফেব্রুয়ারি শহীদ মিনার বানায় ফেললো। এরপর পরের দিন, যেহেতু রাতে সারা রাত শহীদ মিনার বানাইছে, তাহলে পরের দিন 24 ফেব্রুয়ারি হয়ে গেছে। তারপর 24 ফেব্রুয়ারি সেই শহীদ মিনার কি করা হলো? উদ্বোধন করা হলো। আর 24 ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করলো শফিউরের বাবা। শফিউরের বাবা, ওই যে শফিউর তো 22 তারিখে শহীদ হয়েছে, এই যে দেখেন শফিউরের বাবা। শফিউরের বাবা ছিলেন, ওনার নাম হচ্ছে মাহবুবুর রহমান। এই উনি মাহবুবুর রহমান হচ্ছে এটা উদ্বোধন করলেন শফিউরের বাবা। ঠিক আছে। তাহলে দেখেন এই উদ্বোধনটা হয়ে গেল কিন্তু 24 তারিখ। এরপর নিশ্চয়ই পরের দিনও কিছু ঘটেছে ফেব্রুয়ারি 25 তারিখ। ফেব্রুয়ারি 25 তারিখ আসে সেটা পাকিস্তানি সেনাবাহিনী কি, পাকিস্তানি পুলিশ এসে সেটা ভেঙে দিল ফেব্রুয়ারি 25 তারিখ। এবার আমাদের স্টুডেন্টরা তো আর চুপ থাকবে না, তারা আবার ফেব্রুয়ারির 26 তারিখ সেটাকে আবার রিপেয়ার করলো। সেটাকে আবার রিপেয়ার করার পর সেটাকে আবার উদ্বোধন করানো হলো। এবার যাকে দিয়ে উদ্বোধন করা হলো তিনি হচ্ছেন বিখ্যাত রাজনীতিক প্লাস হচ্ছে একজন সাংবাদিক, ওনার নাম হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন। আবুল কালাম শামসুদ্দিন বিখ্যাত একজন কলামিস্ট, সাংবাদিক। ভাষা আন্দোলনের জন্য উনি কিন্তু জেলও খেটেছিলেন এই আবুল কালাম শামসুদ্দিন। আর ওই সময় ভাষা আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় যে পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম ছিল দৈনিক আজাদ পত্রিকা। এটাই ভাষা আন্দোলনের নিউজ টিউজ দিত। আর এই আজাদ পত্রিকার সম্পাদক ছিল আবুল কালাম শামসুদ্দিন, তাকে দিয়ে এটা কিন্তু উদ্বোধন করানো হলো। তাহলে আমরা দেখতে পেলাম শহীদ মিনার উদ্বোধন হলো 24 তারিখ, আবার শহীদ মিনার উদ্বোধন হলো কত? 26 তারিখ, মাঝখানে 25 তারিখে ভেঙে দিছিল। তাহলে এখানে যে তারিখটা আমাদের সব মনে থাকবে, আশা করি আপনাদের সব মনে আছে। আমি একটু শুধু তারিখটা দেখি আপনাদের কি অবস্থা বলেন দেখি। শফিউর শহীদ হয়েছে কয় তারিখ? শফিউর শহীদ 22 তারিখ। উদ্বোধন কত? উদ্বোধন না 24 তারিখ আছে উদ্বোধন। 24 তারিখ উদ্বোধন। শফিউরের বাবা উদ্বোধন করছে সেটা 22 তারিখে শহীদ হয়েছিল শফিউর, তার বাবা এটা উদ্বোধন করানো হয়েছে 24 তারিখে। শহীদ মিনারটা ভেঙে দিয়েছে কত তারিখ বলে? ভেঙে দিয়েছে 25 তারিখ। আবার রিপেয়ার করা হয়েছে এবং দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনকে দিয়ে উদ্বোধন করা হয়েছে 26 তারিখ। এই তো হয়ে গেছে। তাহলে দেখেন ওদের একটা শহীদ মিনার ইট কংক্রিট সেটা দেখলো কাজ। গুড। এবার আমি র্যান্ডম জিজ্ঞাসা করি, শফিউর মারা গেছে কত তারিখ? শফিউর শহীদ হয়েছে 22। গুড। শহীদ মিনার উদ্বোধন কত তারিখ? 24 তারিখ। হ্যাঁ, 23 তারিখে শহীদ মিনার নির্মাণ, 24 তারিখ শহীদ মিনার উদ্বোধন, ভেঙে দিয়েছে 25। শহীদ মিনার দ্বিতীয়বার উদ্বোধন কত তারিখ? 26 তারিখ। প্রথম উদ্বোধন করেছেন কার পিতা বলেন তো? এটা 24 তারিখে উদ্বোধন করেছেন শফিউরের পিতা। আর 26 তারিখ উদ্বোধন করেছেন কেটা? 26 তারিখ উদ্বোধন করেছেন গুড আবুল কালাম শামসুদ্দিন। আচ্ছা বলেন, ভাষা আন্দোলনের সময় এদেশের মানুষ সবচেয়ে ভালোবেসে কোন পত্রিকাটা পড়তো? দৈনিক আজাদ। এই পত্রিকার সম্পাদক ছিল আবুল কালাম শামসুদ্দিন। সেই ভাষা আন্দোলনের জন্য জেলও খাচ্ছে, তার পত্রিকায় লেখালেখির জন্য তাকে কিন্তু জেলও ঢুকানো হয়েছে। তাহলে আমরা মোটামুটি এখানে ভাষা আন্দোলনের সব ঘটনা আমরা পড়লাম। বলেন তো মোট রাসব কয়টি? মোট রাসব, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মোট রাসব কয়টি? মোট রাসব 4টি। প্রথম রাসবটা কত সালে হয়েছে? তমুদ্দিন মজলিস বা আবুল কাশেমের সহায়তায় প্রথম রাসবটা হয়েছে 1947। আর চূড়ান্ত রাসবটা হয়েছে খাজা নাজিমুদ্দিনের ইন্ধনে। চূড়ান্ত রাসবটা হয়েছে কত তারিখে? 52 সালে। কত তারিখে? খাজা নাজিমুদ্দিনের কারণে। গুড, 52 সালে 31 জানুয়ারি। থ্যাংক ইউ। চূড়ান্ত রাসব এই দুটো বললে হবে। প্রথম যে রাসবটা হয়েছিল তখন অধ্যাপকরা করেছিল, তাই প্রথম রাসবের যে আহ্বায়ক ছিল অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। কিন্তু 31 জানুয়ারি যে রাসবটা হয়েছে কেন্দ্রীয় রাসব, সর্বদলীয় কেন্দ্রীয় রাসব, ওটাকে কাজী গোলাম মাহবুব। গোলাম মাহবুব ভাষা আন্দোলনের জন্য অ্যারেস্ট হয়েছিল কত তারিখে বলেন তো? কাজী গোলাম মাহবুব 1948 সালে অ্যারেস্ট হয়েছে। 1948 সালে 11 মার্চ। হ্যাঁ, 11 মার্চ তিনি অ্যারেস্ট হয়েছিলেন। বঙ্গবন্ধু সহ গোলাম মাহবুব সহ মোট কতজন 1948 সালে অ্যারেস্ট হয়েছে? 69। গুড। এবার বলেন তো ভাষা আন্দোলন যদি আপনি পড়তে যান, জেনারেলি আপনার মাথায় হিট করে রাখবেন কোন কোন সালগুলো, অর্থাৎ ঘটনাবহুল সাল ভাষা আন্দোলনের? 47, 48, 52। গুড, হয়ে গেছে। 47 আমরা দেখতে পাই অধ্যাপকদের অবদান, 48 আমরা দেখতে পাই পুরো আন্দোলন চলে এসেছে ছাত্রদের হাতে, আর 52 সালে পুরো আন্দোলন ছাত্রদের হাতে। তাহলে 47 সালে শুরু করেছিল বুদ্ধিজীবীরা, আর 48 থেকে 52 পর্যন্ত টেনে নিয়েছে ছাত্ররা। গুড। প্রথম শহীদ এবং শেষ শহীদ। প্রথম শহীদকে প্রথম নামের প্রথম লেটার দিলে হবে। প্রথম শহীদ রফিক ও শফিউর। গুড। রফিক 21 তারিখ, শফিউর কয় তারিখে শহীদ হয়েছে? শফিউর শহীদ হয়েছে 22 তারিখ। সব সব আমাদের জানা। ঠিক আছে। এবার আসেন এক শহীদ মিনার নিয়ে, এক শহীদ মিনার অলরেডি আমরা কিন্তু দুইজন পাইছি শহীদ মিনার কি করেছেন, দুইজনে শহীদ মিনার উদ্বোধন করেছেন। শহীদ মিনার নিয়ে আরো অনেক ঘটনা করছে। শহীদ মিনার নিয়ে যে কত ঘটনা, সব শহীদ মিনার ঘটনাগুলো একবারে এখানে দিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝে যাবেন। আচ্ছা, এখন আমরা দেখলাম শহীদ মিনার সংক্রান্ত যাবতীয়। আমি এই টপিকটার নাম দিতে পারি শহীদ মিনার নির্মাণ ও ভাঙন।
শহীদ মিনার নির্মাণ ও ভাঙন, কতবার যে এটা নির্মাণ হয়েছে আর কতবার যে ভাঙছে। আচ্ছা, প্রথম ঘটনাটা আমরা দেখলাম 1952 সালে 22 ফেব্রুয়ারি শফিউর শহীদ, আর 23 ফেব্রুয়ারি কিন্তু শহীদ মিনারটা কি নির্মাণ। ওকে, এটা আমরা জেনে গেছি। 24 ফেব্রুয়ারি 52 সালে আমরা সেটা করেছি শহীদ মিনারটাকে। বলেন তো 24 ফেব্রুয়ারি ভাঙন না উদ্বোধন? ইনিগ্রেশন মানে হচ্ছে উদ্বোধন। গুড, উদ্বোধন, ইনিগ্রেশন, গুড। তাহলে 24 তারিখ হচ্ছে শহীদ মিনারটা উদ্বোধন করেছে শফিউরের পিতা। 25 তারিখ কি হয়েছে বলেন তো? 25 ফেব্রুয়ারি 1952 সাল। 25 ফেব্রুয়ারি 1952 সাল ভাঙন না, 25 ফেব্রুয়ারি হচ্ছে ভাঙন, ডিস্ট্রাকশন, অর্থাৎ এটা ধ্বংস করছে। উদ্বোধন হয়েছে 24 তারিখ। এই একটা উদ্বোধন কিন্তু পাওয়া গেল। তাহলে 25 তারিখে সেটাকে ভেঙে ফেলেছে পাক বাহিনীরা, তাদের গা জ্বলে এটা দেখলে। এরপর 26 ফেব্রুয়ারি সেটা দ্বিতীয়বার উদ্বোধন, এবং আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন এটাকে উদ্বোধন করেছেন। তাহলে অলরেডি আমরা দুইবার উদ্বোধন আমরা এটাকে কি পাই গেলাম। এরপর দেখেন এটাকে আবার তৃতীয় দফা আবার উদ্বোধন করা হয়েছে, কিন্তু এবার সাল চেঞ্জ হবে। সাল যেহেতু চেঞ্জ, আমি কালিও চেঞ্জ করি। প্রথম সালটা তো গেল 1952 সাল, তখনই দুইবার উদ্বোধন। এরপর আমরা দেখি 1969 সালে। 1969 সালে আগে যে শহীদ মিনার ছিল এটা তো আপনারা জানেন, ওই 10 ফুট বাই 6 ফুট একটা পিলার ছিল, এই শহীদ মিনার। 69 সালে হচ্ছে হামিদুর রহমানের নকশাতে শহীদ মিনার সেটা। 69 সালে শহীদ মিনারটা সুন্দর করে যখন নির্মাণ করা হয়েছে, তখন বরকাতের মা, এবং সেটা 21 ফেব্রুয়ারি তারিখে, যে বরকত ছিল, ভাষা আন্দোলন করেছিল যে বরকত, সেই বরকতের মা হাসনা বেগম, হাসনা বেগম এটাকে উদ্বোধন করেছেন। তাই শহীদ মিনার উদ্বোধন নিয়ে অনেক ঝামেলা। তাহলে অলরেডি প্রথম উদ্বোধন পাইলাম শফিউরের বাবা, এই যে 1 নাম্বারটা। 2 নাম্বার উদ্বোধক পাইলাম আবুল কালাম শামসুদ্দিন। 3 নাম্বার উদ্বোধক পাইলাম বরকতের মা হাসনা বেগম। এটা কিন্তু আমাদের নতুন শহীদ মিনার, অর্থাৎ হামিদুর রহমানের শহীদ মিনার। এটা হচ্ছে শিল্পী হামিদুর রহমানের শহীদ মিনার, হামিদুরের শহীদ মিনার যেটা। এরপর দেখেন 1971 সাল চলে এসেছে। পাকিস্তানের আইসা যখন শহীদ মিনার দেখছে, তারপর আবার গাছ হচ্ছে। 1971 সালে যখন পাকিস্তানের আক্রমণ করছে, তখন আবার তারা এটাকে ভেঙে দিচ্ছে। আবার ভেঙে দেওয়ার পর 1973 সালে এটাকে আবার রিপেয়ার করা হয়েছে। 1973 সালে আবার সেই শহীদ মিনারকে কি করা হয়েছে? রিপেয়ার করা হয়েছে। এটা সরকার পুনরায় নির্মাণ করেছে, তখন এটা যতটুকু ধারণা বঙ্গবন্ধু এটাকে আবার উদ্বোধন করেছে। তাহলে এবার খেয়াল করে দেখেন শহীদ মিনারে কতবার ভাঙছে, কতবার উদ্বোধন হয়েছে, দেখছেন? তাহলে প্রথম উদ্বোধকের নামটা মনে রাখতে হবে শফিউরের বাবা মাহবুবুর রহমান। এবার দ্বিতীয় উদ্বোধক হচ্ছে আপনার আবুল কালাম শামসুদ্দিন, তৃতীয় উদ্বোধক হচ্ছে বরকতের মা হাসনা এবং চতুর্থ হচ্ছে বঙ্গবন্ধু, সব শেষ। তবে যে জেনারেলি 73 সালটা আসে না, আসে হচ্ছে প্রথম তিনটা। এবার প্রথম তিনজন উদ্বোধকের নাম বলেন সংক্ষেপে। শফিউরের বাবার নাম কিন্তু মাহবুবুর রহমান, আমি কয়েকবার বলছি, হ্যাঁ। তাহলে তিনজন উদ্বোধক, একজন মাহবুব 24 তারিখ, এরপর আবুল কালাম শামসুদ্দিন 26 তারিখ 52 সালে, এরপর হচ্ছে আবার দেখতে পাই 1969 সালে হাসনা বেগম। গুড, হয়ে গেছে। সংক্ষেপে একজন লিখে দিয়েছেন মাহ, মাহ লিখলেও কিন্তু হয়ে যায়। মাহা, মাহটাকে আবার সংক্ষেপে মাহাও পড়তে পারেন, মাহা, মাহা বললেও আমাদের হয়ে যায়। তাহলে মাহা বিষয়টাকে আমরা একটু দেখি। মাহা, এই যে উদ্বোধক হচ্ছে মাহা, সংক্ষেপে যারা উদ্বোধন করেছেন তারা সকলকে একবারে মাহা বলা যায়। আমার একটা স্টুডেন্ট ছিল মাহা। এই প্রথম প্রথম যিনি উদ্বোধন করেছেন তিনি হচ্ছেন শফিউরের পিতা মাহবুবুর রহমান, সংক্ষেপে মাহবুব। এটা হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন, সে হচ্ছে আরেকজন উদ্বোধক, আবুল কালাম শামসু। আর হাতে হচ্ছে কি, হ্যাঁ ইতিমধ্যে আমরা পড়েছি, বরকতের মা হাসনা বেগম। এই তিনজন উদ্বোধন করেছেন 3 বার। কতবার পাকিস্তানিরা ভাঙছে। তাহলে এখন আমি আপনাদের একটু 10 মিনিট ছুটি দিব। 10 মিনিট পর আমরা বাকি অংশ শুরু করবো। 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন ইত্যাদি। হয় 1956 সালে, তখন এই সংবিধানে রাষ্ট্রভাষাকে কি দেয়? স্বীকৃতি। তাহলে পাকিস্তান রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দেয় 1956 সালে, সংবিধানের প্রথম সংবিধানে স্বীকৃতি দেয়। 54 সালে তারা একটা স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে গণপরিষদ, সেটা সংবিধান নয়। তাহলে 54 সালে 56 সালে হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আর ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছে আমরা কত সালে? 1999 সালে। জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছে কত সালে? 2008 সালে। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 1999 সালে, আর জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়া হচ্ছে 2008 সালে। এই দুইটা আমি একটু পর আপনাকে জিজ্ঞাসা করছি, দেখি আপনারা ওকে কিনা। বলেন তো দেখি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা হয়েছে কত সালে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999, গুড। আর বলেন তো সর্বপ্রথম সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কত সালে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কত সালে? 2000 সালে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে 1999 সালে স্বীকৃতি, নভেম্বর মাসে, আর হচ্ছে 2000 সালে হচ্ছে প্রথম পালন। আর জাতিসংঘ সেটা স্বীকৃতি দিয়েছে কত সালে বলেন তো? জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে 2008 সালে, গুড। এই হচ্ছে প্রথম রাষ্ট্র, এই হচ্ছে আমাদের শেষ রাষ্ট্র। আমি এখান থেকে স্কিপ করে চলে গেলাম। বলেন তো দেখি, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিল? একজন অধ্যাপক ছিলেন। 47 সালে হয়েছে, যেহেতু 47 সালে সভাপতি অধ্যাপকদের নুরুল হক ভূঁইয়া, থ্যাংক ইউ। আর বলেন তো 1952 সালের 31 জানুয়ারি, জানুয়ারি শেষ দিন, 1952 সালের 31 জানুয়ারি কাজী গোলাম মাহবুব হয়ে গেছে। প্রথম শহীদের নাম কি? প্রথম শহীদের নাম আমরা এগুলা সব পড়ে ফেলেছি। প্রথম শহীদের নাম রফিক, গুড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিকের নামে একটা ভবন আছে, ভাষা শহীদ রফিক ভবন। হুম, আমরা ভাষা আন্দোলন পড়া আমাদের হয়ে গেছে। ভাষা আন্দোলনের নারী খুব বেশি আসে না, এই রোশনারা বাচ্চু কিছুদিন আগে মারা গেছে, ওনারটা একটু বেশি আসে। 144 দ্বারা যারা ভাঙতে চেয়েছিল তাদের মধ্যে উনি একজন, ওনার নামটা পড়লে মোটামুটি হয়ে যাবে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। শহীদ মিনারের যাবতীয় তথ্য আমরা করে ফেলেছি। তমুদ্দুন মজলিস, একটা এখানে প্রশ্ন আছে, আমি প্রশ্নটা সরিয়ে নিলাম, পোল দিলাম না। আমি দেখি আপনাদের মনে আছে কিনা। তমুদ্দুন মজলিস বলেন কোন মাসে গঠিত হয়েছে? 47 সালে তো অবশ্যই। কোন মাসে গঠিত হয়েছে? সেপ্টেম্বরের 1 তারিখ, গুড, হয়ে গেছে। দেখেন ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক করার জন্য দুজন লোক প্রবাসী ছিল, কানাডান প্রবাসী, একজন নাম আব্দুল সালাম, একজন নাম রফিকুল ইসলাম। এরা দুজনেই প্রতিষ্ঠান করেছিল দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড। তারাই কিন্তু দৌড়াদৌড়ি করে জাতিসংঘের স্বীকৃতি আনছে 1999 সালে, ইউনেস্কো স্বীকৃতি আনছে 1999 সালে। 2000 সাল থেকে আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন শুরু করছি। 2008 সালে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। তাহলে তাদের যে অবদান, প্লাস হচ্ছে তৎকালীন সরকার ছিল শেখ হাসিনা সরকার, তার অবদান, মূলত তাদের উদ্যোগ, শেখ হাসিনা সহযোগিতা, সব মিলিয়ে তারা সফল হয়েছে 1999 সালে। এই যে রফিকুল ইসলাম আর আব্দুল সালাম, এই দুইটা লোক যে সংগঠনটা করে চেষ্টাটা করলো, তাদের কথার সাথে কিন্তু মিল আছে। আমরা জানি একজন ভাষা শহীদ প্রথম শহীদ তিনি কিন্তু রফিকুল ইসলাম, আর একজন ভাষা শহীদ আছে তার নাম কিন্তু আব্দুল সালাম। তাহলে ভাষা শহীদরাও এই নামেই ছিল। কি একটা কো ইনসিডেন্স, একটা কাকতালীয় ঘটনা।
ভাষার উপর বিখ্যাত বিখ্যাত যে পুস্তকগুলো আছে